নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটে জিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন বাংলাদেশের অনুপ্রবেশকারী। প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য। সন্দেশখালী আন্দোলনের বিজেপির প্রধান মুখ তৃণমূলে, পাল্টা কি বলবেন শুভেন্দু জানান। সীমান্ত সুরক্ষিত রাখা শাহের দায়িত্ব, পাসপোর্ট জালিয়াতি নিয়ে কেন্দ্রকে নিশানা কুণালের। চিন্ময় কৃষ্ণ প্রভুর আশঙ্কাই সত্যি হল, বাংলাদেশের কারাগার থেকে জানা যাচ্ছে বড় খবর। মদমাংসের পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। নববর্ষ উদযাপন ইসলাম বিরোধী, মুসলিমদের জন্য ফতোয়া জারি ভারতের জামাত প্রধানের। মামলা প্রত্যাহার, ভারতের 95 জন মৎস্যজীবীকে মুক্তি দিচ্ছে ইউনূস সরকার। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে সরগরম হয়ে উঠেছিল সন্দেশখালী, যার ফলে কার্যত অস্বস্তিতে পড়ে গিয়েছিল রাজ্যের শাসক দল। আর আজ যখন মুখ্যমন্ত্রী সেই সন্দেশখালীতে যাচ্ছেন, ঠিক তার আগেই সেই সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ বলে পরিচিত সুজয় মণ্ডল যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এসব নিয়ে মাথা ঘামাতে অবশ্য রাজি নয় গেরুয়া শিবির। তাই সুজয় মণ্ডলের তৃণমূলে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উনি তৃণমূলের লোক। উনি গত লোকসভা নির্বাচনেও তৃণমূলের হয়ে কাজ করেছেন। উনি তৃণমূলের প্যারা টিচার সংগঠনের নেতা। সুজয় মাস্টার চাপের মুখে তৃণমূলে যোগদান করেছেন। আমাকে উনি 5 দিন আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শেখা জানিয়েছেন। মেসেজটি আমি যত্ন করে রেখে দিয়েছি। আমি ওনাকে বলেছি, হিন্দু বিরোধী কোনো কাজ করবেন না, অর্থাৎ যে সুজয় মণ্ডল সন্দেশখালী আন্দোলনের মুখ বলে প্রচার করা হচ্ছে এবং তিনি তৃণমূলে গিয়েছেন বলে বিজেপির অনেক ক্ষতি হবে বলে শাসক দলের পক্ষ থেকে বোঝানো হচ্ছে, তাকে কার্যত পাত্তাই দিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশি অনুপ্রবেশকারী কি তৃণমূলের পঞ্চায়েত প্রধান? ভুয়ো নাম নথি ভাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ। বিতর্কের কেন্দ্রে মালদহের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। জানা যাচ্ছে, লাভলির আসল নাম নাসিয়া শেখ, বাড়ি বাংলাদেশে। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। তারপর নিজের পূর্ব পরিচয় সবটাই মিটিয়ে ফেলেন, বাবার নামও বদলে ফেলেন। 2015 সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয়। 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা গিয়েছে, নথিতে নাসিয়ার বাবার নাম ছিল শেখ মুস্তাফা, কিন্তু অভিযোগ, লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, আসল নাম জামিল বিশ্বাস। এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারেও শেখ মুস্তাফার পরিবারের লাভলির কোনো অস্তিত্ব নেই। শেখ মুস্তাফা মিথ্যা বাবা সাজিয়ে সরকারি দস্তাবেজ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। পিছনে কি রয়েছে? হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতাদের মদত, ওপার থেকে এসে এপারের ভোটে লড়াই। তাও কেবল নিজেকে ভারতের নাগরিক প্রমাণ নয়, ভোটে দাঁড়িয়ে লড়াইও করলেন। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে লাভলির কাছে পঞ্চায়েত নির্বাচনে যিনি পরাজিত হয়েছিলেন, রেহানা সুলতানা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি চাঁচলের এসডিওকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। আইনজীবী জানান, নাসিয়া যে বাংলাদেশী তার প্রমাণ রয়েছে, ওবিসি সার্টিফিকেটটাও যে জাল তারও প্রমাণ রয়েছে। এসডিও এ সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। লাভলির মিথ্যা বাবা শেখ মুস্তাফাকে হাইকোর্টে তলব করা হয়, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। তারপর থেকে 6 মাস পেরিয়ে গিয়েছে, এখনও এই বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধানের পদেই নাসিয়া। নাসিয়া যে গ্রামের মেয়ে নন তা স্বীকারও করে নিয়েছেন সাক্ষী। রিয়াজ আল নামে এক সাক্ষী স্বীকার করে নিলেন, নাসিয়া আমাদের গ্রামের মেয়ে নন। কাগজ কিভাবে জোগাড় করেছেন আমরা জানি না, আমাদের বিডিও অফিসে ডেকেছিল, নোটিশ এসেছিল, সবই ডুপ্লিকেট সাইন রয়েছে। বিস্ফোরক দাবি করেন সাক্ষী। শেখ মুস্তাফার মেয়ে যে লাভলি নন তাও মেনে নেন তিনি। বলেন, মুস্তাফাকে বাবা বানিয়েছেন। মুস্তাফার যে মেয়ে লাভলি নন তা পুরো গ্রাম জানে। মুস্তাফার 1 মেয়ে 2 ছেলে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান নাসিয়া ওরফে লাভলিকে ফোন করা হয়েছিল। তিনি ফোন ধরেই প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, পরে কথা বলছি। বাংলাদেশের অশান্তির আবহে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ উঠছে বারবার। গ্রেপ্তার হয়েছেন অনেকে। এই চক্রের দৌরাত্ম্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এরই মাঝে গোটা ঘটনার জন্য কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, সীমান্ত থেকে ঢুকছে কিভাবে? সীমান্ত সুরক্ষিত রাখা শাহের দায়িত্ব। এই পরিস্থিতিতে পাসপোর্ট জালিয়াতি ও অনুপ্রবেশের দায় আবারও কেন্দ্রের কাঁধেই ঠেললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, পাসপোর্ট জালিয়াতি আর সীমান্ত পারাপার এমনভাবে দেখানো হচ্ছে যে বিষয়টা নতুন। এগুলো যুগ যুগ ধরে হয়ে এসেছে, বাম আমলেও হয়েছে। এই যে চক্র কাজ করছে তারা 2024 সালে হঠাৎ শুরু করেছে, এসব ভাবা ভুল।
মূল প্রশ্ন হলো ঢুকছে কি করে সীমান্ত দিয়ে? সীমান্ত অরক্ষিত রাখা তো শাহের দায়িত্ব। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে একাধিক মামলা সাজিয়ে তাকে গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে, যার ফলে দুশ্চিন্তা চলছেই। আর দুশ্চিন্তাই সত্যি হলো এবার। জানা যাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু কারাগারে গুরুতর অসুস্থ। তাকে দুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আরোগ্যের জন্য 1 জানুয়ারি বাংলাদেশের প্রতিটি মন্দিরে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। আত্মীয়ের বাড়িতে পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির। মদ খাইয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। গ্রামেই চলে চোলাই মদের কারবার, সেখান থেকেই মদ কিনে বাড়িতে মেসমশাইকে নিয়ে মদ আর মাংসের পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে গেল এমন মর্মান্তিক পরিণতি। ঘটনায় খুনের অভিযোগ তুলছেন মৃত ব্যক্তির পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়া থানার গৌরীনগর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম দেবব্রত ঘোষ, বাড়ি গৌরনগর গ্রামে। মৃতের স্ত্রীর অভিযোগ, রবিবার রাতে তার স্বামীকে পিকনিকের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ভগ্নিপতি ছেলে ভাইপো। পরে ভগ্নিপতির বাড়িতেই শুরু হয় খাওয়া দাওয়া। সেখান থেকেই পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়, আর তার জেরেই দেবব্রতকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই পলাতক ভাইপো। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের পরিবারের দাবি, পরিকল্পনা করেই খুন করা হয়েছে দেবব্রতকে। নববর্ষের উদযাপন ইসলাম বিরোধী, মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই উৎসব অংশ নেবেন না, এমনই ফতোয়া জারি করল অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন রাজভী। শুধু তাই নয়, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফতোয়ায় বলা হয়েছে ইংরেজি নববর্ষ আসলে খ্রিস্টানদের উৎসব, ফলে মুসলিমদের উচিত এই উৎসব থেকে নিজেদের দূরে রাখা। মুসলিম যুবক যুবতীদের এই উৎসবে যোগ না দেওয়ার আবেদন জানিয়ে রজভী জানান, যে সব যুবক যুবতীরা ইংরেজি নববর্ষ পালন করেন তাদের জন্য ফতোয়াতে বলা হয়েছে এই উৎসব পালন করা কোনোভাবেই গর্বের বিষয় নয়। তার দাবি, এই উৎসবে যোগ দেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি কারো সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা উচিত নয়। মুসলিম যুবক যুবতীদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন এই উৎসবে যোগ না দেন। ফতোয়াতে বলা হয়েছে এই নববর্ষ অন্য ধর্মাবলম্বীদের উৎসব। ইসলামে এই ধরনের উৎসব পালনে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে, ফলে মুসলিমদের উচিত নিজেদের ধর্মীয় পথ অনুসরণ করা। এবার কি তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ বলতে চলেছে? ভারতের প্রতি কি ফের সৌহার্দ্য মনোভাব ফিরিয়ে আনছে ইউনূস সরকার? এমন জল্পনা তৈরি হল দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে ঘিরে। কারণ এবার বাংলাদেশের জলসীমা থেকে আটক হওয়া 95 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ভারতে আটকে থাকা 90 বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, গ্রেপ্তার হওয়া 95 ভারতীয় মৎস্যজীবীর উপর সামুদ্রিক মৎস্য আইন 2020 আওতায় যে মামলা দায়ের করা হয়েছিল তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ছোটি ভারতীয় ট্রলারকেও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 2.5 মাস আগে কাকদ্বীপের মৎস্যজীবীদের আটকে পড়ার খবর পেয়েই তাদের দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার বিভিন্নভাবে এই বিষয়টিকে নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ককে ফোন করে ওই মৎস্যজীবীদের খবর নেওয়ার চেষ্টাও করা হয়। অবশেষে বাড়ি ফিরছেন ভারতের 95 জন মৎস্যজীবী। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বছর শেষের আগে ফের কামব্যাক করতে চলেছে ঠান্ডা। এবার সেই নিয়েই বড় পূর্বাভাস দেওয়া হলো। বছর শেষের আগে ফের শীত ফিরে আসার পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরে হাওয়ার প্রভাবে এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে চলেছে বলে জানানো হয়েছে। নতুন বছরের শুরুতেও বজায় থাকবে একই আবহাওয়া। দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের আমেজ সেভাবে অনুভব করা যায়নি। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রায় ব্যাপক বদল না হলেও মঙ্গলবার থেকে পারদপতন হতে শুরু করবে। বছরের শেষে তিলোত্তমার তাপমাত্রা 14 ডিগ্রির নিচে নামতে পারে। শুধু দার্জিলিং এর পার্বত্য এলাকায় 2-1 পশলা বর্ষণ অথবা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার অবধি জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ, বছর শেষের আগে রাজ্যে ফের কামব্যাক করতে চলেছে শীত। বর্ষশেষ এবং নববর্ষের আবহে ভালোরকম শীতের আমেজ অনুভব করতে চলেছে রাজ্যবাসী।
সকালের কুয়াশা এবং রাতের কমতে থাকা তাপমাত্রা দুইয়ের প্রভাবে আরও বাড়বে শীতের প্রকোপ। ফলে বড়দিনটা উষ্ণ হলেও বর্ষশেষের আবহে ফের হিমেল পরশ ফিরে পেতে চলেছে রাজ্যবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।